সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ সম্প্রচারে আমরা এমন এক ভয়াবহ ও দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি, যেখানে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও আগুনে জ্বলছে, কূটনীতির দরজা একের পর এক বন্ধ হচ্ছে, আর বিশ্ব অর্থনীতি কেঁপে উঠছে যুদ্ধের ধাক্কায়। আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব কিভাবে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য মুহূর্তের মধ্যেই যুদ্ধক্ষেত্রকে আরও বিস্ফোরক করে তুলল, কিভাবে ইরান তার জবাব দিল সরাসরি মিসাইল হামলার মাধ্যমে, এবং কিভাবে হেজবুল্লাহ উত্তর দিক থেকে আগুন জ্বালিয়ে দিল ইসরায়েলের ওপর। প্রিয় দর্শক, পুরো ঘটনা প্রবাহটা যদি আমরা শুরু থেকে দেখি, তাহলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। এটি আর কোনো সীমিত সংঘাত নয়, বরং এটি একটি বহুস্তরীয়, বহু অভিনেতার সংঘর্ষ, যেখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মিসাইল বিশ্ব রাজনীতিকে নতুন করে রূপ দিচ্ছে। প্রথমেই আসি সেই মুহূর্তে যেখান থেকে পুরো পরিস্থিতি হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে ওঠে। বিশ্ব অপেক্ষা করছিল ডোনাল্ড ট্রাম্পের ভাষণের জন্য। সবাই আশা করছিল তিনি হয়তো যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দেবেন, কোনো শান্তির বার্তা দেবেন, কিন্তু বাস্তবতা হল সম্পূর্ণ বিপরীত। তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিলেন, যদি আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরান তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে তাকে স্টোন এজে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ এমনভাবে ধ্বংস করা হবে যাতে তারা আর কখনো ঘুরে দাঁড়াতে না পারে। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বার্তা ছিল না, এটি ছিল সরাসরি যুদ্ধের ঘোষণা, এবং এর প্রতিক্রিয়া আসতে সময় লাগেনি এক মুহূর্ত। ভাষণ শেষ হতেই শুরু হয় ব্যাপক মিসাইল হামলা। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরান একাধিক দফায় ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইল নিক্ষেপ করে। শুধু তাই নয়, একই সময় লেবাননের দিক থেকেও শুরু হয় হামলা। হেজবুল্লাহ তাদের 1 সপ্তাহের প্রস্তুতির পর সরাসরি যুদ্ধে নেমে পড়ে। দর্শক, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখাচ্ছে এই যুদ্ধ আর একক কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। হেজবুল্লাহ জানায় তারা দক্ষিণ লেবাননের আইনাতা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের মালকিয়া ও মেথিওলা অঞ্চলেও রকেট হামলা চালানো হয়েছে। এই অঞ্চলগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইসরায়েলি সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই হামলার সময় নির্বাচন কেন এত তাৎপর্যপূর্ণ? কারণ এটি ছিল সরাসরি বার্তা। ইরান এবং তাদের মিত্ররা দেখাতে চেয়েছে তারা শুধু হুমকি শোনার জন্য বসে নেই, তারা প্রতিটি হুমকির জবাব দিতে প্রস্তুত। এখন আসি অর্থনৈতিক দিকটায়, যা এই পুরো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরপরই বিশ্ব তেল বাজারে শুরু হয় বিশৃঙ্খলা। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় প্রায় $106 প্রতি ব্যারেল, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট পৌঁছে যায় $104। অর্থাৎ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এটি শুধু একটি সংখ্যা নয়, এর মানে হল পরিবহন খরচ বাড়বে, খাদ্যের দাম বাড়বে, শিল্প উৎপাদন ব্যাহত হবে, এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে 2000 সালের তেল সংকটের মতো বা তার থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এখন একটু গভীরে যাই, রাজনৈতিক কৌশলের দিকে। একদিকে ইরান আগেই একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রকে। তারা জানিয়েছিল তাদের আমেরিকার জনগণের সঙ্গে কোনো শত্রুতা নেই, তারা কেবল আত্মরক্ষার জন্য লড়ছে। এই বার্তাটি আসলে একটি এক্সিট অপশন ছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইলে এখান থেকে সম্মানজনকভাবে সরে যেতে পারত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই পথটি বন্ধ করে দিলেন তার কঠোর বক্তব্য দিয়ে। এখন আসি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বার্তায়, যা এই পুরো পরিস্থিতিকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধ কি সত্যি আমেরিকা ফার্স্ট নীতি, নাকি এটি ইসরায়েল ফার্স্ট কৌশল? তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানকে একটি ভিলেন হিসাবে উপস্থাপন করছে, যাতে তাদের মার্শাল শিল্পখাত লাভবান হয়। তিনি আরও বলেন, ইরানের সাধারণ জনগণের সঙ্গে আমেরিকার সাধারণ জনগণের কোনো শত্রুতা নেই। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা, কারণ এটি দেখায় এই সংঘাত মূলত রাষ্ট্রীয় পর্যায়ে, জনগণের মধ্যে নয়। তিনি ইতিহাসের দিকেও ইঙ্গিত দেন। 1953 সালের সিআইএ সমর্থিত অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ধারাবাহিকতা তুলে ধরেন। এখন প্রশ্ন হল, এই বার্তাগুলো কি কোনো সমাধানের পথ দেখাচ্ছে? বাস্তবতা হল না, কারণ একই সময়ে মাঠে যুদ্ধ চলছে, আকাশে মিসাইল উঠছে, আর কূটনীতিক ভাষা ক্রমশ কঠোর হয়ে উঠছে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিক, জনমত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভেতরেও এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে। বিরোধী দলগুলি প্রশ্ন তুলছে, এই যুদ্ধের শেষ কোথায়, এর উদ্দেশ্য কি? অন্যদিকে ইরানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেখানে জনগণ তাদের সামরিক নেতাদের প্রতি সমর্থন জানাচ্ছে।
বিশেষ করে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসির শেষকৃত্যে মানুষের আবেগঘন উপস্থিতি দেখায় এই যুদ্ধ তাদের কাছে শুধু পলিটিক্স নয়, এটি একটি জাতীয় আবেগ। দর্শক, এখানেই এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিকটি লুকিয়ে রয়েছে। যখন একটি যুদ্ধ শুধুমাত্র সামরিক বা রাজনৈতিক থাকে তখন সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু যখন সেটি আবেগ, জাতীয়তা এবং আদর্শের সঙ্গে জড়িয়ে যায় তখন সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন আসি ন্যাটো প্রসঙ্গে। ন্যাটোর ভেতরেও এই যুদ্ধ নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে, যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে আরও এগিয়ে নিয়ে যায় তাহলে তাদের জোটের ভেতরেও ভাঙন ধরতে পারে। এটি একটি বিশাল কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ন্যাটো ছিল পশ্চিমা শক্তির প্রধান শেক্ষে কাঠামো। যদি সেখানে ফাটল ধরে তাহলে বিশ্ব রাজনীতির ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে। সব শেষে আসি একটি কঠিন বাস্তবতায়। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প তার শক্ত অবস্থানে আছেন, ইরান তাদের জবাব দিচ্ছে সামরিকভাবে, হিজবুল্লাহ উত্তর দিক থেকে চাপ বাড়াচ্ছে, আর ইসরায়েল প্রতিরোধ গড়ে তুলছে। এই অবস্থায় একটি ছোট ভুল, একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে ঠেলে দিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশেষ বিশ্লেষণ। পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আমরা প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ হাফেজ।